বর্তমানের পাগলা রাজা বোধহয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই, না হলে ক্ষণে ক্ষণে কেউ কথা পাল্টাতে পারে। জন্মসূত্রে নাগরিকত্ব আইন নিয়ে ফের সরব হয়েছেন তিনি। আর সে প্রসঙ্গে এবার মার্কিন উপস্থাপক মাইকেল সাভেজের চিঠি রিপোস্ট করে ট্রাম্প ভারত এবং চীনকে নরককুণ্ড বলে উল্লেখ করেছে। আবার তারপরেই সন্ধেতেই ভারতের প্রশংসায় আবার পঞ্চমুখ হতে দেখা গেছে ট্রাম্পকে। তবে ভারতকে নরক বলার পর কড়া জবাব দিয়েছে কিন্তু নয়াদিল্লি। ভারতের হয়ে ট্রাম্পকে যোগ্য জবাব দিয়েছে আবার ইরানও। কিন্তু হঠাৎ কেন সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট? কেনই বা পাকিস্তান ছেড়ে চীনকে মধ্যস্থতাকারী হিসেবে চাইছে এখন ইরান? অন্যদিকে বাংলাদেশের একটি অংশে আবার গুঞ্জন ছড়ানো হচ্ছে যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি গোলা বারুদ পাওয়া যাচ্ছে। এই গুঞ্জনের কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। হাঁটু কি কাঁপছে বাংলাদেশের? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনা, অন্যদিকে আমেরিকার অন্দরে চাপ। সব মিলিয়ে মাথাটা বোধহয় একেবারে বিগড়ে গেছে মার্কিন প্রেসিডেন্টের। না হলে গত মাস কয়েক ধরে তিনি যে সমস্ত আচরণ করছেন আর যে সমস্ত কথা বলছেন তা সুস্থ অবস্থায় কোনো ব্যক্তি বা রাষ্ট্রনেতা বলতেও বা করতেও পারেন। বয়সটা তো কম হলো না মার্কিন প্রেসিডেন্টের। আর কিছুদিন পর 80-র ঘরে পৌঁছবেন ট্রাম্প। ফলে তার এই খামখেয়ালি কার্যকলাপ কি বৃদ্ধ বয়সের ভীমরতি নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। আর তুলবেন নাই বা কেন? একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ সামলাতে পারছেন না, অথচ মাঝে মাঝে আবার নোবেল পাওয়ার লোভে নিজেকে শান্তির দূত প্রচার করতেও ছাড়ছেন না। আবার যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই কদিন আগেই কথা বলে প্রশংসা করলেন, সেই ভারতের বিরুদ্ধে এবার তিনি যা নয় তাই বলছেন। তাহলে আপনাদেরকে একটু গোটা বিষয়টা খুলে বলি। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী সে দেশে জন্মগ্রহণকারী যে কেউ জন্মসূত্রে নাগরিকত্ব পায়। আমেরিকার আইনে জন্মসূত্রের নাগরিকত্বকে বলা হয় জুস সোলি। এই ল্যাতিন শব্দটির অর্থ হলো মাটির অধিকার। আর ট্রাম্প দীর্ঘকাল ধরেই এই আইনের বিরোধিতা করে আসছেন। তিনি মনে করেন এই আইনটি আদালতের পরিবর্তে গণভোটের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। যদিও জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল নিয়ে ট্রাম্পের বিরোধিতা করে একাধিক মামলা হয়েছে। ট্রাম্প প্রশাসন যখনই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা করেছে, ঠিক তখনই নিম্ন আদালতগুলোতে তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ওয়াশিংটন, ম্যাসাচুসেটস এবং মেরিল্যান্ডের মতন ডেমোক্রেট ঘেঁষা অঙ্গরাজ্যগুলোর আদালত সাধারণত সংবিধানের মূল কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছিল। তারা যুক্তি দিয়েছিল যে সংবিধান সংশোধন ছাড়া কেবল প্রশাসনিক আদেশে 14তম সংশোধনী পরিবর্তন করা সম্ভব নয়। মার্কিন সুপ্রিম কোর্ট যখন জানায় যে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর বিচার বিভাগের নিরবিচ্ছিন্ন কর্তৃত্ব থাকতে পারে না, এর অর্থ হলো নীতি নির্ধারণের প্রাথমিক দায়িত্ব সরকারের। কিন্তু সেই নীতি যদি আইন বা সংবিধান লঙ্ঘন করে, তবেই কেবলমাত্র আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে। মার্কিন সংবিধানের 14তম সংশোধনীতে পরিষ্কার বলা আছে যে অল পারসন বর্ন অর ন্যাচারালাইজড ইন দ্য ইউনাইটেড স্টেটস আর সিটিজেন অব দ্য ইউনাইটেড স্টেটস। ট্রাম্পের আইনজীবীদের দাবি হলো এই আইনটি কেবল বৈধ বাসিন্দাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত, অবৈধ অধিবাসীদের সন্তানদের জন্য নয়। কিন্তু অধিকাংশ সংবিধান বিশেষজ্ঞ মনে করেন এটি পরিবর্তন করতে হলে মার্কিন কংগ্রেসে 2/3 ভোট এবং অঙ্গরাজ্যগুলোর অনুমোদন প্রয়োজন, যা অত্যন্ত কঠিন। ট্রাম্প সরকার যখন এই আইনটি কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছিল, তখন মার্কিন শীর্ষ আদালত তাতে স্থগিতাদেশ দেয়। কারণ প্রথমত, আইনটি কার্যকর হলে লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্ব এবং আইনি পরিচয় সংকটে পড়বে। আর দ্বিতীয়ত, সংবিধানের দীর্ঘদিনের ব্যাখ্যাকে হঠাৎ করে প্রশাসনিক আদেশে বদলে ফেলা অসাংবিধানিক বলে বিবেচিত হওয়ার সম্ভাবনা ছিল। তারপরেও ফের একবার এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার এবং রেডিও উপস্থাপক মাইকেল সাভেজের একটি পডকাস্ট শেয়ার করেন।
যেখানে ভারত, চীন সহ বিভিন্ন দেশকে নরককুণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। মাইকেল স্যাভেজ তার স্যাভেজ নেশন পডকাস্টে দাবি করেছেন, ভারত এবং চীনের মতন দেশগুলো থেকে মহিলারা গর্ভাবস্থার 9ম মাসে যুক্তরাষ্ট্রে আসেন শুধুমাত্র একটি সন্তান জন্ম দিতে, যাতে শিশুটি আইন অনুযায়ী জন্মসূত্রে তাৎক্ষণিক মার্কিন নাগরিক হয়ে যায়। তিনি একে বার্থ ট্যুরিজম হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই শিশুরা নাগরিক হওয়ার পর তাদের পুরো পরিবারকে হেলহোল বা ওই নরককুণ্ড থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার সুযোগ পায়। তার দাবি, ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির প্রযুক্তি খাত এখন ভারত এবং চীনের অভিবাসীদের দখলে, যার ফলে শ্বেতাঙ্গ মার্কিনীদের চাকরির সুযোগ নষ্ট হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, এই অভিবাসীরা মাফিয়াদের চেয়েও দেশের বেশি ক্ষতি করছে এবং মার্কিন পতাকার অবমাননা করছে। এমনকি স্যাভেজ আরও আক্রমণাত্মক হয়ে ভারত এবং চীনা অভিবাসীদের ল্যাপটপধারী গ্যাংস্টার বলে সম্বোধন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্যাভেজের এই বিতর্কিত পডকাস্টের ক্লিপটি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে সেই একই কথা জানিয়েছেন। ভারত চীনকে উদ্দেশ্য করে নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, সব মাফিয়া পরিবার মিলে যা করেছে তার চেয়েও বেশি ক্ষতি ওরা করেছে। ল্যাপটপ হাতে ওরা আসলে গুন্ডা, ওরা আমাদের সর্বস্ব লুটে নিয়েছে। আমাদের দেশেই আমাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর মানুষের মতন ব্যবহার করে। ট্রাম্পের কটাক্ষের জবাবে সরব হয়েছে আবার ইরান। হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনসুলেট জেনারেল থেকে এক পোস্টে বলা হয়েছে যে ভারত এবং চীন হলো বিশ্বের প্রাচীনতম সভ্যতার আঁতুর ঘর। আবার মুম্বাইয়ের ইরানি কনসুলেট ট্রাম্পকে বিদ্রূপ করে বলেছে যে তার জন্য সম্ভবত একটি ওয়ান ওয়ে কালচারাল ডিটক্স ট্রিপ বুক করা উচিত, যাতে তার বাজে বকা বন্ধ হয়। ইরানি মিশনগুলো ভারতের বৈচিত্র্য এবং আতিথেয়তার প্রশংসা করে ভিডিও শেয়ার করেছে এবং ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছে, আগে ভারত এসে দেখে যান, তারপর কথা বলুন। পাল্টা ট্রাম্পের উদ্দেশ্যে ইরানের বার্তা যে প্রকৃত হেলহোল বা ওই নরককুণ্ড হলো সেই জায়গা যেখানকার যুদ্ধ অপরাধী প্রেসিডেন্ট ইরানের সভ্যতা ধ্বংস করার হুমকি দেন। ট্রাম্পের এই বাজে কথার জবাব দিয়েছে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ট্রাম্পের শেয়ার করা এই মন্তব্যগুলোকে অজ্ঞতাপ্রসূত, অনুপযুক্ত এবং কুরুচিকর বলেই অভিহিত করেছেন। তবে বৃহস্পতিবার সকালে এই কথা বলে আবার সন্ধ্যেতেই ভোল বদলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই দিন সন্ধ্যেতে নিউ জার্সিতে একটি অনুষ্ঠানে ট্রাম্পের গলায় আবার শোনা গেছে ভিন্ন সুর। সেখানে তিনি আবার বলেন, ভারত একটি মহান দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সম্বোধন করে তিনি দাবি করেন যে তার আগের মেয়াদে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবচেয়ে মজবুত ছিল। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে ট্রাম্পের এই সুর পরিবর্তনকে অনেকেই ভণ্ডামি হিসেবে দেখছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই ভুল বদল ট্রাম্পের? তবে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই আচরণের পেছনে মূলত দুটো বড় কারণ কাজ করছে। প্রথমত, আমেরিকায় বসবাসরত বিশাল সংখ্যক ভারতীয় আমেরিকানরা নির্বাচনের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। ভারত নিয়ে সরাসরি গালিগালাজ করলে সেই ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার ভয় কিন্তু থেকে যাচ্ছে। তিনি দ্রুততাই ড্যামেজ কন্ট্রোল বা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। আর দ্বিতীয়ত, কূটনৈতিক চাপ এড়াতেই ট্রাম্প এই বন্ধুত্বের কার্ড খেলেছেন, কারণ এমনিতেই তার চাপের শেষ নেই। হরমুজ নিয়ে উত্তেজনা বহাল রয়েছে, ঝুলে রয়েছে ইরানের সঙ্গে শান্তি বৈঠকও। এই আবহে পাকিস্তান ছেড়ে চীনকে কেন ভরসা করছে ইরান? আর অন্যদিকে বাংলাদেশের ভারত নিয়ে গুঞ্জন সম্পর্কে কি জানাচ্ছে ভারত? আপনারা জানেন যে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের শান্তি বৈঠক হয়নি। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ায় দ্বিতীয় দফায় বৈঠক নিয়ে একটা সূক্ষ্ম আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। গত জানুয়ারি মাস থেকে যে সামরিক এবং কূটনৈতিক টানাপোড়েন চলছে তা মেটাতে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আর ভরসা রাখতে পারছে না। এমনিতে এই যুদ্ধের পর থেকে যে সামরিক এবং কূটনৈতিক টানাপোড়েন চলছে তা মেটাতে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আর ভরসা রাখতে পারছেন। এই পরিস্থিতিতে শাহবাজ শরীফ সরকার বেজিংয়ের দ্বারস্থ হয়েছেন বলেই খবর। ইরান মনে করছে পাকিস্তান একতরফাভাবে নিজেদের স্বার্থ রক্ষা করছে, তাই তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে কোনো শক্তিশালী তৃতীয় পক্ষ উপস্থিত না থাকলে তারা আলোচনায় আর আগ্রহী নয়।
এই অবস্থায় এই যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিতে পারে এবার চীন। দ্বিতীয় দফার আলোচনায় 6টি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে বলে জানা যাচ্ছে। 6টি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো ইরানের প্রধান দাবিগুলি পূরণ করা এবং স্থায়ী শান্তির গ্যারান্টি দেওয়া। এদিকে গত 22 এপ্রিল ইরানি নিরাপত্তা বাহিনী জৈশ আল আদাল নামক একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যদের খতম করার দাবি করেছে, যারা পাকিস্তান সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলেই খবর। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে যে সংঘর্ষে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দীর্ঘকাল ধরে দাবি করে আসছে যে এই গোষ্ঠীটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মদতে কাজ করে। তবে পাকিস্তান এই অভিযোগ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সব সময় অস্বীকার করে এসেছে। এখানে সংক্ষেপে আপনাদের একটা বিষয় একটু জানিয়ে রাখি, কারা এই জৈশ আল আদল। জৈশ আল আদল বা ইরানি সরকারের ভাষায় জৈশ আল জুলুম, এরা হলো ইরান এবং পাকিস্তানের সীমান্ত সংলগ্ন সিস্তান বালুচিস্তান অঞ্চলে সক্রিয় একটি সশস্ত্র সুন্নি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এরা কট্টর সুন্নি সালাফিস্ট আদর্শে বিশ্বাসী এবং শিয়া শাসিত ইরান সরকারের কট্টর বিরোধী। তাদের দাবি হলো ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের স্বাধীনতা এবং সেখানে বসবাসকারী জাতিগত বালুচ এবং সুন্নি মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করা। তারা মূলত ইরানের সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ স্টেশন এবং রেভলিউশনারি গার্ডসের ওপর অতর্কিত হামলা এবং আত্মঘাতী বোমা বিস্ফোরণ চালায়। আপনাদের এটাও জানিয়ে রাখি যে 2019 সালে একটি বাসে এই পাক জঙ্গি সংগঠনের আত্মঘাতী হামলায় ইরানের 27 জন রেভলিউশনারি গার্ড সদস্য নিহত হয়েছিলেন। আবার 2023 সালের ডিসেম্বরে রাস্কের একটি পুলিশ স্টেশনে এদের হামলায় 11 জন পুলিশ নিহত হয়েছিল। ইরান ছাড়াও আমেরিকা, চীন, জাপান এবং খোদ পাকিস্তানও এই গোষ্ঠীকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবেই ঘোষণা করেছে। অথচ পাকিস্তানি এদের আবার লালন পালন করে। 2024 সালের জানুয়ারিতে এই গোষ্ঠীর ঘাঁটিতে ইরানি হামলার পাল্টা হিসেবে পাকিস্তানও ইরানে পাল্টা হামলা চালিয়েছিল। কিভাবে পাকিস্তানের মুখোশ খুলে যাচ্ছে বুঝতে পারছেন তো? এই পরিস্থিতিতে আদৌ পাকিস্তানে বৈঠক হবে কিনা সেটাই কিন্তু একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। এই অবস্থায় কেন রাস্তাঘাটে এত নিষেধাজ্ঞা জারি করে জনতাকে অস্বস্তিতে ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছে পাকিস্তানের সাধারণ মানুষই। অর্থাৎ সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে এখন পাকিস্তানে। বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং সংলগ্ন রাওয়ালপিন্ডিতে যে পরিস্থিতি চলছে তাকে স্থানীয়রা পিস ভাইরাস লকডাউন বলে অভিহিত করেছেন। বৈঠক হবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চিত সময়সূচি নেই, অথচ কড়াকড়ি কিন্তু বেড়েই চলেছে। 10 দিনেরও বেশি সময় ধরে রেড জোন সহ প্রধান রাস্তাগুলো রীতিমতো বন্ধ রাখা হয়েছে। বাজার, দোকানপাট এবং ক্যাফেগুলো বন্ধ থাকায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। দিনমজুর থেকে শুরু করে হকারদের আয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আন্তঃশহর বাস এবং ট্রাক চলাচল বন্ধ করে দেওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। অনেক জায়গায় সাধারণ মানুষ খাবার খুঁজে পাচ্ছেন না বলেও খবর পাওয়া যাচ্ছে। আবার স্কুল কলেজ বন্ধ এবং সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে শাহবাজ সরকার আন্তর্জাতিক মহলে নিজেদের শান্তির দূত হিসেবে তুলে ধরতে মরিয়া হয়ে এবার সাধারণ মানুষের সুবিধার কথাই ভুলে গেছে। স্বভাবতই মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে পাকিস্তানে। আর ঠিক এই আবহে পাকিস্তানের সহোদর বাংলাদেশে গত কয়েকদিন ধরে আবার দাবি করা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী বা বিচ্ছিন্নতাবাদীদের কাছে ভারতীয় অস্ত্র পাওয়া গেছে। আপনাদের হাদিকে নিশ্চয়ই মনে আছে, যার মৃত্যুর দায় ভারতের ওপর চাপানোর চেষ্টা হয়েছিল বারবার। ইনকলাব মঞ্চের সেই ভারত বিরোধী ওসমান হাদি মাস 6 আগেই দাবি করেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে ভারত থেকে অবৈধ অস্ত্র এসেছে। তবে এই সমস্ত গুজবকে নস্যাৎ করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এবং অত্যন্ত কড়া জবাবদিহিতার কাঠামোর অধীনে পরিচালিত হয়। অর্থাৎ ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে তাদের নিয়ন্ত্রিত ব্যবস্থার বাইরে থেকে কোনো অস্ত্র বা গোলা বারুদ অন্য দেশে পাচার হওয়াটা সম্ভবই নয়। তাহলে কোন প্রেক্ষিতে এমন গুঞ্জন উঠেছিল?
ওসমান হাদি বা কিসের ভিত্তিতে এই সমস্ত কথা বলেছিলেন? দেখুন, বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সাধারণ মানুষের একটা অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। ফলে ভারতের সমালোচনা করাটা দ্রুত জনসমর্থন আদায়ের সহজ পথ হিসেবে পরিণত হচ্ছিল। ওসমান হাদির মতন তরুণ নেতারা যখন কড়া ভাষায় ভারতের সমালোচনা করতেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপক ভাইরাল হতো। বিশেষজ্ঞদের মতে এটি অনেক ক্ষেত্রেই তাত্ত্বিক বিরোধিতার চেয়ে বেশি পপুলিস্ট এজেন্ডা বা জনপ্রিয়তা পাওয়ার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আবার বাংলাদেশের কথা বলায় স্বাধীনতা অনেক বেশি, আর কথা বলতে তো ট্যাক্স লাগে না, তাই কোনো প্রমাণ ছাড়াই যে কোনো দেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা সহজ ওই বাংলাদেশে। যদিও বিশেষজ্ঞদের একাংশ আবার মনে করছে একসময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন পাকিস্তান কার্ড ব্যবহার করে কোনো পক্ষকে দেশপ্রেমিক বা দেশদ্রোহী প্রমাণের চেষ্টা চলত, এখন সেই একই কৌশল ইন্ডিয়া কার্ড বা ভারত বিরোধিতার মাধ্যমে দেখা যাচ্ছে। তার কারণ ভেবে দেখুন, ভারতের সমালোচনা করলে খুব সহজেই বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ ঘন একটি অংশকে একত্রিত করা যায়। এটি রাজনৈতিক দলগুলোর কাছে একটি শক্তিশালী মোবিলাইজিং টুল। আর বাংলাদেশের অনেক নতুন রাজনৈতিক গোষ্ঠী নিজেদের খাঁটি দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করতে ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়াকে বাধ্যতামূলক বলে মনে করছে। ফলে একটা বিষয় খুব পরিষ্কার, বিশ্ব রাজনীতির এই টালমাটাল পরিস্থিতিতে যেখানে অনেকেই অবস্থান বদলাচ্ছে, সেখানে ভারত ঠান্ডা মাথায় বারবার সংযম, কূটনৈতিক ভারসাম্য এবং দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। অভিযোগ, প্ররোচনা এবং অপপ্রচার কোনো কিছুতেই যে ভারতকে দমানো সম্ভব নয়, তা বোধহয় ফের একবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এভাবেই শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক মঞ্চেও আজ ক্রমশ প্রভাবশালী এবং নির্ভরযোগ্য শক্তি হিসেবে উঠে আসছে একটাই নাম, ভারত। আজ এ পর্যন্তই। নমস্কার।